যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। 15 বছরে 115 জনের ওপরে পুলিশ হেফাজতে মৃত্যু, 350 জনের ওপরে বিজেপি কর্মী খুন। কারো পরিবারের সঙ্গে কোনোদিন দেখা করতে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের শাস্তি দেওয়ার ব্যবস্থা তো দূরস্থ, উল্টে থানায় গিয়ে হেনস্থার শিকার হয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। পাল্টা ভুয়ো মামলায় জড়ানো হয়েছে নিহতদের পরিবারের সদস্যদের। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী। সুশাসনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছিলেন, বিজেপি সরকার নয়, রাজ্যে প্রতিষ্ঠিত হবে রাজ্য সরকার। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে রাজ্যের প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। তিনি যে সেই পথেই চলতে শুরু করেছেন ইতিমধ্যে বারুইপুর কাণ্ডে তা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুবাবু। আর সোমবার হালি শহরে নিহত তৃণমূল নেতার বাড়িতে হাজির হয়ে মমতাকে রাজধর্ম শেখালেন তিনি। 15 বছরের মুখ্যমন্ত্রীত্বে যা একবারের জন্য দেখাতে পারেননি মমতা। হালিশহর থানার হেফাজতে তৃণমূল নেতা বীরজু কেউটের মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে রবিবার কাউকে না জানিয়ে সেখানে গিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কাদা জুতো ছুঁড়েছিলেন তৃণমূল কর্মীরাই, দিয়েছিলেন চোর চোর স্লোগান। ঘটনার ভিডিওয়ে এখন তা স্পষ্ট। যদিও মমতার সঙ্গে দেখা করেননি তাঁরই দলের প্রাক্তন কাউন্সিলর নিহত বীরজু কেউটের স্ত্রী জেনি শর্মা। সোমবার একই রাস্তা দিয়ে বীরজু কেউটের বাড়ি যান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এলাকায় পৌঁছাতেই তার নামে জয়ধ্বনি দিতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ওঠে ভারত মাতা কি জয় স্লোগান। বাড়িতে পৌঁছে প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীর মৃত্যুতে অভিভাবকের মতো তার পাশে দাঁড়ান শুভেন্দুবাবু। দীর্ঘক্ষণ কথা বলেন নিহতের স্ত্রীর সঙ্গে। পুলিশ হেফাজতে এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি। এমনকি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মাকে সরকারি চাকরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, উনি বলেছেন দুটো বাচ্চা আছে, উনি আর্নিং মেম্বার ছিলেন, এদের পড়াবো কি করে, আমি খাবো কি, আপনাকে আমার ভবিষ্যতের দায়িত্ব নিতে হবে আর বাচ্চাদের পড়ানোর দায়িত্ব। তৃতীয়টা উনি বলেননি, আমরা করেছি। আমি ওনাদেরকে যেটা বলেছি সেটা আপনাদের বললাম, যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। 3 জন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে,
আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্টেরিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। আমি ফিরে গিয়েই করে দেবো ফাইলে সই। সেকেন্ড হচ্ছে ওর পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ওর স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়। কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, এক ব্যবস্থা থাকে সরকারের। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। ও যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। এদিন মুখ্যমন্ত্রী নিহতের বাড়িতে একা যাননি, সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার। রবিবার মৃতের বাড়ি গিয়ে যাদের পদত্যাগ দাবি করেছিলেন মমতা। কিন্তু প্রশ্ন হলো, যিনি পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে এত গলাবাজি করছেন তার রেকর্ড কি? মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় পুলিশের কুকীর্তি অধিকাংশই গোপন করা হতো। তারপরেও এনসিআরবির রিপোর্ট বলছে 2011 থেকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে পুলিশ হেফাজতে অন্তত 115 জনের মৃত্যু হয়েছে। প্রশ্ন হলো, এদের কার বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছিলেন তিনি? কজন মৃতের পরিবারের সদস্যকে চাকরি দিয়েছিলেন? এর উত্তর হলো শূন্য। আর নিহত ব্যক্তি যদি বিজেপি কর্মী হয় তাহলে তো কথাই নেই। পুলিশ হেফাজতে মৃত্যুর বিচার চাইতে গেলে পাল্টা ভুয়ো মামলা করা হতো নিহতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাতের অন্ধকারে নিহতের বাড়িতে তাণ্ডব চালাতো পুলিশ। আর যে কয়েকটি ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন, সেখানে কী পরিণতি হয়েছে তাও দিনের আলোর মতোই স্পষ্ট। কামদুনি গণধর্ষণের 10 দিন পর সেখানে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মমতা। ঘটনাস্থলে দাঁড়িয়ে এই বিক্ষোভকারীদের মাওবাদী বলে এসেছিলেন তিনি। এরপর একাধিক সভায় কামদুনির প্রতিবাদীদের মাওবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আমি চলে এলাম, আমি জানতাম না গোটা ঘটনাটা। আমাকে কেউ বিক্ষোভ দেখায়নি, কিছু করেনি। 4-5টি সিপিএম এর মহিলা, 2-একটা মাওবাদী সংগঠনের কেউ কেউ কিছু কথা বলছিল, কিন্তু ওদের সাজ গোজ, পোশাক পরিচ্ছদ এসব দেখে আমি বুঝতে পারি। কারণ আমি তো 35 বছরের দেখে এসছি রে ভাই। আমার চোখ দিয়ে আমি দেখবো, কেউ দেখতে পারবে না। আর আমি না গেলে কেউ জানতেই পারতো না যে ওখানে ওরা বসে আছে ঘাঁটি গেড়ে। আমার চোখ দিয়ে দেখে এসে পুলিশকে আমি বললাম, কি করছেন আপনারা? এরা গিয়ে বসে আছে, আপনাদের কোনো খবর নেই। ভেরি এলাকা, আইসোলেটেড এলাকা, ভালোই খাওয়া দাওয়া চলছে, পরিকল্পনা চলছে, সব জায়গাতে তো পরিকল্পনা হয়। চোখ রাখুন। একই পরিণতি হয়েছে আরজিকর কাণ্ডেও। সেখানে গণ আন্দোলন থামাতে নির্যাতিতার বাড়িতে গেলেও সেখানেও একই পরিণতি। একদিকে মমতা নির্যাতিতার বাড়ি গিয়ে কুম্ভীরাশ্রু ফেলেছেন, তখনই আরজিকরে তথ্য প্রমাণ লোপাট করেছে টালা থানার পুলিশ। বাল্যবন্ধু বিয়োগের বেদনা মুখ্যমন্ত্রীকে বলতে এসে মাওবাদী হিসেবে চিহ্নিত হওয়ার পর গত 15 বছর ধরে লাগাতার পুলিশ ও প্রশাসনের নির্যাতন সহ্য করতে হয়েছে টুম্পা কয়ালকে। এমনকি তার স্বামীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর কামদুনি কাণ্ডের বিচারের নামে রাজ্য সরকার কি প্রহসন করেছে তা জানতে কারো বাকি নেই। উল্টো দিকে শুভেন্দু অধিকারী শটান হাজির হয়ে গিয়েছেন প্রতিপক্ষ দলের কর্মীর পাশে দাঁড়াতে। আর শুধু লোক দেখানো নয়, তিনি যে সত্যিই পরিবারের পাশে রয়েছেন তা বুঝিয়ে দিয়েছেন একের পর এক পদক্ষেপ করে। আর মমতাকে মনে করিয়ে দিয়েছেন তার কীর্তির কথা। আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট
অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের নীতিকে পাথেয় করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শুভেন্দুবাবু। আর সোমবার তিনি যা করলেন তাতেই স্পষ্ট হয়ে গেল কেন এদেশে ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে বিরোধী পরিসর। কারণ জাতপাত আর দলাদলির সংকীর্ণ রাজনীতি থেকে বেরোতে পারছেন না তারা। উল্টো দিকে বারুইপুরের সংখ্যালঘু কিশোরীর পরিবার হোক বা হালি শহরের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের পরিবার, উল্টো দিকে বারুইপুরের সংখ্যালঘু কিশোরীর পরিবার হোক বা হালি শহরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের পরিবার, ঘটনার খবর পেয়েই পাশে দাঁড়াতে ছুটে গিয়েছেন শুভেন্দুবাবু। শুধু শুকনো কথার বুলি ঝরাতে নয়, আর দেখিয়ে দিয়েছেন কথা নয় কাজে বিশ্বাস করেন তিনি। গত 50 বছরে যে ছবি দেখা যায়নি পশ্চিমবঙ্গে। রাজধর্ম পালনে শুভেন্দু অধিকারী যে পথে যাত্রা শুরু করেছেন, আপনি তার পাশে আছেন তো? জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।